শুভ সন্ধ্যা। একজন স্বপ্নদ্রষ্টা চিকিৎসক এবং আমরা সবাই জানি যাকে আমরা মনে করি বাংলার উপকার, তার আসার দিনে এবং যাওয়ার দিনে এই যে 1 জুলাই, তাকে কেন্দ্র করে সারা ভারতে আজকে চিকিৎসকদের সামাজিক ভূমিকা, চিকিৎসকদের দেশ গঠন এবং মানুষের জীবনকে ভালো রাখার ক্ষেত্রে তাদের যে কল্যাণকর রূপ, সেটাকে শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালিত হচ্ছে। তার সাথে সাযুজ্য রেখে, তার সেই ভাবনার সঙ্গে তাল রেখে বহরমপুর শহরে আজকে আমি এবং দেবশঙ্কর কলকাতা থেকে এসেছি। আপনারা যারা এখানে বহরমপুরের, মুর্শিদাবাদের সুদীপ বৃন্দ আজকের এই সন্ধ্যায় সমবেত হয়েছেন, আমরা সেই চিকিৎসক দিবসটাকে প্রাসঙ্গিক করে তোলার সাথে সাথে আমরা অন্য আর একটা ভাবনা নিয়ে এসেছি। সে ভাবনাটা হচ্ছে একজন গান গাওয়া, থিয়েটার করা এবং স্বপ্ন দেখা চিকিৎসক অনির্বাণ দত্ত, যার কথা প্রদীপবাবু বললেন, তাকে মাঝখানে রেখে চিকিৎসকদের সামগ্রিক ভূমিকা এবং আজকে প্রবহমান যে থিয়েটার, অর্থাৎ কিনা দেশের চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক অবস্থা কি এবং সেটা কিভাবে এগোচ্ছে সেই নিয়ে কয়েকটা কথা বলার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ইমাজিন টিভি এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এই যে সংঘবদ্ধ প্রয়াস, তাতে সুযোগ পেয়ে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করছি। প্রদীপবাবুর প্রাককথনের রেশ টেনেই বলি যে চিকিৎসকদের বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আবেগহীন চিকিৎসক কেউ আছেন কিনা জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি আর যাই হোক চিকিৎসক হয়ে উঠতে পারেন না, সবাই স্বপ্নদ্রষ্টা হয়ে ওঠেন না। এবং আবেগে প্রাবল্য আসলে পরে কখনো কখনো কিছু কিছু সংকটের সামনে আমাদের পড়তে হয়। অনির্বাণ সেরকম একটা সংকটের সামনে হয়তো পড়েছিল এবং বেরিয়ে আসতে পারেনি, অসময়ে চলে গেছে। প্রতিটা মৃত্যু আমাদেরকে ব্যথা দেয়, কিন্তু কিছু কিছু মৃত্যু, বিশেষত অসময়ে ঝরে যাওয়া যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, আমাদের সামনে এসে পড়ে, সেগুলো আমাদের সত্যি সত্যি বড় ব্যথা দূর করে তোলে এবং আমাদেরকে ভাবতে বাধ্য করে যে সামগ্রিকভাবে এই ঘটনাগুলো কেন ঘটছে সেটাকে আর একটু বড় ক্যানভাসে যদি ভাবতে পারি, সামগ্রিকভাবে চিকিৎসা পেশার সামনে যে সমস্যাগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা ভাবতে পারি কিনা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পেশা জীবন, এই তিনটেকে ব্যালেন্স করে, এই তিনটেকে ভীষণ ভাবে ব্যালেন্স করে চিকিৎসকদের প্রতি মুহূর্ত চলতে হয় এবং সেটা বাইরে থেকে সবসময় দেখা যায় না। ওই যে হাসি মুখে অনির্বাণ গান গাইছে এবং অনির্বাণ গেয়ে চলেছে সম্ভবত এখনো এই মুহূর্তে কোনো এক প্রান্তরে, সেই গান গাওয়ার মধ্যে তার বুকের ভেতরে যে লুকিয়ে ছিল এতগুলো ব্যথা, এতগুলো সমস্যা, এবং সেই সমস্যাটা যেন অনেক অনেক এই মুহূর্তে বয়ে চলো অনেক চিকিৎসকের নানান ভাবে যেভাবে কাজ করতে হয় তার একটা প্রতিরূপ। এবং আমরা সেই জন্য এই গোটা বিষয়টাকে একটা ছোট্ট অনির্বাণের মধ্যে দিয়ে অনেক বড় করে দেখতে পারি। আমাকে আরো যে বিষয়টা নিয়ে এখন ভাবায় এবং প্রতিদিন ভাবায়, আমার মতন সবাইকেই ভাবায়, আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে চিকিৎসা পেশাটা, আমরা যারা চিকিৎসা পেশার মধ্যে কাজ করছি, আমরা যে একটা অদ্ভুত রকমের অবস্থার মধ্যে দিয়ে আছি সামগ্রিকভাবে মানুষের সঙ্গে। আমাদের চাই বা না চাই 25 বছর আগে চিকিৎসকদের সাথে মানুষের কথা বলার অঙ্গনগুলো যত মধুর ছিল, যত নৈকট্য এনে দিত, যত বুকে হাত দিয়ে কথা বলা যেত, যেভাবেই হোক আমরা প্রতিদিন অনুভব করছি আমরা ততটা বুকে হাত দিয়ে বোধহয় এখন কথা বলছি না। অর্থাৎ কিনা একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটা আমরা চাই অথবা না চাই, আমরা চিকিৎসকরা চাই বা না চাই, এবং অবশ্যই চাই না, এবং কিন্তু ঘটনাটা ঘটছে। তো আমাদের ভাবা দরকার যে এই ঘটনাগুলো কেন ঘটছে এবং ঘটার সময় ঘটানো হচ্ছে না। এবং যে কথাটা অনির্বাণের একটা বক্তৃতায় ওখানে দাঁড়িয়ে ভিডিওটাতে ছিল, যে যেভাবেই হোক একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হচ্ছে সামগ্রিকভাবে, মানুষের ব্যবস্থার উপর যে ক্ষোভ, ব্যবস্থার উপর যে অভিমান, ব্যবস্থার উপর যে ব্যবস্থার প্রতি যে বিদ্রোহাত্মক অনুভূতি, সেইটা ব্যবস্থার প্রতিভূ হিসাবে এবং সব থেকে সামনের যে প্রতীক, সেই প্রতীক হিসাবে চিকিৎসকের উপর এসে পড়ছে এবং বহু ক্ষেত্রে সেটা ঘটছে। যার ফলে দাঁড়িয়ে
সত্যি সত্যি যে ওর গানের মধ্যে যেটা ছিল, ওই আরো একটি গান, চটুল গান, যে গানটা দিয়ে চিকিৎসকের ভূমিকাকে ভীষণভাবে অবনমনের চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ কিনা আমাকে, আমি চিকিৎসক হিসাবে বলছি, আমাকে যখন এখন কেউ ভগবান এসে বলে, আমি বিশ্বাস করুন আমার মনে হয় যে কথাটা জিভ থেকে বেরোচ্ছে, হৃদয় থেকে বেরোচ্ছে না। এবং আমার মনে হয় না আমি জিভ থেকে বেরোনো কোনো শব্দ, আমার মনে হয় অনেকেই আপনারা আমার সঙ্গে সহমত হবেন, জিভ থেকে বেরোনো কোনো শব্দের সঙ্গে তাল রেখে চলতে আমরা খুব বিশ্বাস করি। কারণ সত্যিই তো আমরা ভগবান নই, কেউই ভগবান নই। ভগবান শব্দটাকে আমি যদি ভগবত্ব দিয়ে বিচার করি, চিকিৎসক কখনোই অল পারফেক্ট এবং কোনো র্যাশনালিটির বাইরে, কোনো যুক্তির বাইরে কোনো অবস্থান নিয়ে চিকিৎসক সমাজে থাকতে পারে না। কাজেই আমরা ওই ভগবান শব্দটা মনে হয় যেন ঠিকভাবে আরোপিত হচ্ছে না, বরঞ্চ একটা অদ্ভুত রকমের অর্থাৎ কিনা এরপরেই আমার মনে হয় যে আজকে যে ভগবান বলছে, কালকেই সে আমাকে শয়তান বলতে শুরু করবে। কারণ বড় বেশি আমরা এই মুহূর্তে শুনতে শুরু করেছি সমাজে যে চিকিৎসকরা যেন শয়তান হয়ে উঠছে। আমি অত্যন্ত সবিনয়ে প্রথমেই যে প্রশ্নটার অবতারণা করতে চাই এবং যে কথাটা খুব জোরের সঙ্গে বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এবং এই অনির্বাণের স্মারক বক্তৃতার প্রাঙ্গণে দাঁড়িয়ে, যে আমরা চিকিৎসকরা সত্যি সত্যি আমরা পরম শ্রদ্ধায়, সাধারণ মানুষ পরম শ্রদ্ধায়, অনেকেই, বেশিরভাগ মানুষই ভালোবাসার থেকেই ভগবান আরোপিত করেন। কিন্তু বিশ্বাস করুন ওই শব্দটাকে যত কম ব্যবহার করা যায় ততই বোধহয় মঙ্গলের, শুধু মঙ্গলের, যুক্তির দিক দিয়ে মঙ্গলের, এবং তাছাড়াও হচ্ছে চিকিৎসকদের সঠিক অবস্থানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। আবার এট দ্য সেম টাইম চিকিৎসকরা সব দুষ্কর্ম করেন এবং প্রতিটা চিকিৎসক দুষ্কর্মের সঙ্গে জড়িত, এইরকম একটা ভাবনা তৈরি করার যে একটা অদ্ভুত অঙ্গন চারিদিকে তৈরি করা হচ্ছে, নানান ভাবে তার মায়াজাল বিস্তার করা হচ্ছে, সেটাকেও কিভাবে রেশনাল দৃষ্টিতে দেখা দরকার সেটা ভাবনাটা আমাদের এসে পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পান দোকানের মতন মেডিকেল কলেজ গড়িয়ে উঠছে। আমি খুব শব্দটাকে খুব সজ্ঞানে ব্যবহার করছি। যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঢুকছিলাম তখন মনে হচ্ছিল যে এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে চিকিৎসা শিক্ষার আবাসস্থল। সেদিন এই শনিবারই আমার শহর সিউড়ি শহরে ঢুকছিলাম, ঢোকার সময় দেখলাম যে একটা অদ্ভুত কতগুলো বেশ পোস্টার রয়েছে শহরের মধ্যে। অর্থাৎ উন্নয়ন নামক শব্দটার অন্যতম বার্তাবহ হিসাবে আমরা তো মেডিকেল কলেজকে এই মুহূর্তে দেখি। হঠাৎ দেখলাম যে দেয়ালে ওই ঝুলছে, ল্যাম্পপোস্টের গায়ে ঝুলছে, দেয়ালেও না ল্যাম্পপোস্টের গায়ে ঝুলছে যে সিউড়ি শহরের উন্নয়নের দিক নির্দেশক হিসাবে পিপিপি মডেলের মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য আমরা গর্বিত। আমি অত্যন্ত সবিনয়ে বলতে চাই যে আগামীতে এই যে অদ্ভুত উন্নয়নের বার্তা, পান দোকানের মতো আস্তাবল গুলো গড়ে উঠছে, আমি আবার বলছি, আই মিন দ্য ওয়ার্ড আস্তাবল গুলো গড়ে উঠছে সস্নেহ প্রশ্রয়ে। সেই আস্তাবল গুলোর থেকে যে প্রোডাকশন হবে এবং আগামীতে আমার পেশা যে জায়গায় পৌঁছতে পারে বলে আমরা শঙ্কিত, তাতে করে সত্যি সত্যি আমরা আজকে ভাবনার সময় এসছে যে এটা সত্যিকারের আমাদের যে সামাজিক দায় আর আমাদের যে সামগ্রিক জীবনবোধ, যে সমাজবোধে উদ্দীপ্ত হওয়ার জন্য মানুষ আমাদেরকে আশা করে, সেইটার প্রতি আমরা মানে সামগ্রিকভাবে সরকার, ব্যবস্থার যারা পরিচালক এবং আমরা যারা ভাবতে শুরু করেছি যে এই ডাক্তার তৈরির ফ্যাক্টরিগুলো থেকে বেরিয়ে আসা মানুষগুলো আমাদেরকে সামাজিক দায়বদ্ধতার, আমাদেরকে ঠিক মতো ভাবে মিনিমাম চিকিৎসাটুকু দেওয়ার জায়গায় পৌঁছে দেবে কিনা। আপনারা সবাই জানেন, আপনারা শঙ্কিত, অনেক সাধারণ মানুষের শঙ্কিত হয়ে উঠছে। কিন্তু যারা ব্যবস্থাটা চালাচ্ছেন তারা হঠাৎ ভাবতে শুরু করছেন যে কলমি লতার মতন মেডিকেল কলেজ গড়ে তুলতে না পারলে আমাদের দেশের এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে না। অদ্ভুত একটা অবস্থা। এবং এই অবস্থার মধ্যে দিয়ে যে সংখ্যাটা সব থেকে বেশি জেগে উঠছে যে একটা সময় আমাদের গায়ে লিখে থাকতে হবে আমি অমুক মেডিকেল কলেজে প্রশিক্ষিত। মানুষ যেন বুঝে নিতে পারে যে আমি আবর্জনায় ভেসে আসিনি, সময় আসছে। এবং এজন্য আমি প্রত্যেককে ভাবতে অনুরোধ করছি। এবং কারণ কি জানেন তো, একটা অদ্ভুত রকমের ভাবনাও আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে যে ভালো ছাত্র, অর্থাৎ আঙ্কিক নিয়মে যিনি ভালো ছাত্র হয়ে উঠছেন, প্রথম ভাবনার সমস্যাটা এখানে।
আঙ্কিক নিয়মে যিনি ভালো ছাত্র, অর্থাৎ কিনা হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করেছেন অথবা অন্য কোনো জায়গায় ভালো রেজাল্ট করেছেন আমার সন্তান, সে ডাক্তার না হলেই সে মানুষ হবে না। এটা 1 নম্বরের অসুস্থতা আমার মনে হয়, ব্যক্তিগত অনুভূতি। এই অসুস্থতার থেকে বেরোনোটা আমাদের ভীষণ জরুরি হয়ে পড়ছে। বিজ্ঞান শিক্ষা একমাত্র চিকিৎসা শিক্ষা অথবা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে দিয়ে হয়, এই ভাবনাটার থেকে যতক্ষণ আমরা বেরোতে না পারবো ততক্ষণ এই আবর্জনা স্তূপগুলো আমাদের সমাজের টুটি চিপে ধরবে এবং টুটি চিপে ধরছে। এই মাদকতার পথ বেয়ে এর পাশাপাশি এসে পড়ছে উন্নয়নের যে মডেল, সেই মডেলটা হচ্ছে যে চিকিৎসা শিক্ষার, চিকিৎসার প্রতিষ্ঠানগুলোতে জারি যেভাবেই হোক পয়সা এসে পড়ছে। আমার মনে হয়, আবারও বলছি, এই যে কথাগুলো বলছি সবগুলো আমার ব্যক্তিগত ধারণা, এবং আজকে আমার মনে হয় আমরা প্রত্যেকেই নিজেদের ভাবনাগুলোকে একটু ভালো করে উস্কে নেবো, একটু পারস্পরিক কথাবার্তা বলবো বলেই এখানে সমাবেত হয়েছি। দেখবেন এখন দাঁড়িয়ে যিনি হঠাৎ বড়লোক হচ্ছেন, যে কোনো ভাবেই হোক, উৎপাতের ধন চিৎপাতে যায় শব্দটাকে আমরা ব্যবহার করতে ভুলে গেছি, যিনি উৎপাতের ধনার্জনে যিনি স্ফীত কাম হয়ে উঠছেন, তারই হঠাৎ মনে হচ্ছে যে গলায় একটা নেকলেসের মতন মেডিকেল কলেজ করতে হবে। যিনি বড় লোক হচ্ছেন এবং সেটা যে জেলায় যান, যে গ্রামে যান, যার হঠাৎ করে ওই বেশ কিছু পয়সা এসে পড়ছে, তারই নেক্সট স্টেপ হচ্ছে, আগে ইঞ্জিনিয়ারিং কলেজ মাঝখানে শুরু হয়েছিল, এখন উৎপাতটা হচ্ছে, সমাজের উৎপাত হচ্ছে একটা মেডিকেল কলেজ তৈরি করা। এবার সেই মেডিকেল কলেজগুলোতে এবছরের রেট হচ্ছে 92 লক্ষ টাকা মিনিমাম। 92 লক্ষ টাকা হচ্ছে তাকে পয়সা দিয়ে রেখে ঢুকতে হবে। সবচেয়ে দুঃখের কোথায় জানেন? আমি আবার আশা করব যে আমরা অনেকেই ভাবতে শুরু করেছি যে এইটা আমরা যারা একটু 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 অন্যভাবে কথা ভাবার চেষ্টা করি, আমরা বলি, আমরা আলোচনা করি যে চিকিৎসকদের সামাজিক দায়বোধ, চিকিৎসকদের সামাজিক ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করি। আমরাও যখন আমার সন্তানের প্রশ্ন ওঠে, আমরা ভাবতে শুরু করি যে ছেলেটাকে ওইরকম একটা জায়গায় গুঁজে দিতে পারলে আমার ভালো হয়। আমি গুঁজে দেয়া শব্দটাকে ব্যবহার করছি খুব সজ্ঞানে, এবং আমরা অনেকে এই ট্র্যাপের মধ্যে দিয়ে পড়ছি। আমরা ভাবতে ভুলে যাচ্ছি আমি আমার সন্তানের অকল্যাণ করছি, সমাজের অকল্যাণের কথা ভুলে যাই। এগুলো কোনো পড়াশোনার আখড়াই নয়। এবং চিকিৎসার আখড়া তো ভুলে যান, চিকিৎসা বিদ্যা শিক্ষার আখড়া ভুলে যান, চিকিৎসার সামগ্রিক সমাজবোধ তৈরির অঙ্গনের কথা ভুলে যান। এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা অদ্ভুত, এই যে আস্তাবলগুলো তৈরি হচ্ছে, সেখানে রেসের কতগুলো ঘোড়া তৈরি হচ্ছে। সেই রেসের ঘোড়াগুলো আগামী 7 বছরে 10 বছর পরে যখন আমার অঙ্গনে এসে আধিপত্য করবে, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে 40% মেডিকেল কলেজ হচ্ছে পাবলিক সেক্টরে, মোর দ্যান 60% মেডিকেল কলেজ, আরো কম, বোধহয় এবছরের ফিগার আমি জানি না, আরো কম মেডিকেল কলেজ হচ্ছে, অর্থাৎ কিনা 60 to 70% মেডিকেল কলেজ হচ্ছে যেগুলো হচ্ছে এই ধরনের উৎপাতের ধনে যারা বড় হয়ে উঠেছেন তাদের, অর্থাৎ কিনা ব্যক্তি মালিকানা অথবা টাকা ইনভেস্ট করে তৈরি করা মেডিকেল কলেজ। তো এই যে একটা অদ্ভুত রিভার্সাল অফ সিকোয়েন্স হচ্ছে, অর্থাৎ কিনা গোটা প্যাটার্নটাই পাল্টে যাচ্ছে। ফ্যাশন ডিজাইনের জায়গা নয়, ফ্যাশন স্কুল নয়, যে আমি অথবা অন্য কোনো শিক্ষার জায়গা নয়। এখানে জড়িয়ে আছে মানুষের জীবন, এবং সেখানে দাঁড়িয়ে শুধু বুদ্ধি অথবা শুধু শিক্ষা দিয়ে হয় না। সেখানে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে ওঠে সেটা হচ্ছে জীবনবোধ তৈরি করতে হয় এবং ভাবনাটাকে তৈরি করতে হয়। এবং সেটা যদি জীবনের প্রথম দিন থেকে অর্থ বিনিয়োগের মধ্যে দিয়ে শুরু হয় এবং তার পরবর্তীকালে তার সিকোয়েন্স যেভাবে তৈরি হচ্ছে, তাতে করে শিউরে ওঠার মতন একটা পরিস্থিতির সম্ভাবনার কথা আমরা আগামীতে দেখতে পাচ্ছি। আমাদের মনে হয় যে আজকে দাঁড়িয়ে 2025 সালে যখন আমরা চিকিৎসক দিবস পালন করছি, অনির্বাণের মতন একজন সংবেদনশীল সমাজ মনস্ক চিকিৎসক তাকে স্মরণ করছি, তখন আমাদের ভীষণভাবে এই চিকিৎসা শিক্ষার অঙ্গনের এই যে অবক্ষয়, সেই অবক্ষয় নিয়ে ভাবনার সময় এসছে। আমাদের এটা বোঝার সময় এসছে যে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে যে আগামীতে এমন একটা পরিস্থিতির তৈরি হতে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে চিকিৎসাটা ক্রমাগত হয়ে যাবে, মানে চিকিৎসার গুণগত মানেরও একটা অদ্ভুত রকমের অবক্ষয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। কেন এটা ঘটছে? এটা ঘটছে মূলগতভাবে এই কারণে যে যেভাবেই হোক দেশের শাসকরা
সে যেই থাকুন, আমি রাজনৈতিক অ্যাসক্রিপশনস গুলোতে যাচ্ছি না, যারাই থাকুন, যারা পরিচালক, তারা যেভাবেই হোক ভাবতে শুরু করেছেন যে চিকিৎসার দায় আমরা নেব না, চিকিৎসার দায়টা হচ্ছে মানুষের পকেট থেকে হবে। চিকিৎসা ক্ষেত্রটাকে তুলে দেওয়া হচ্ছে ক্রমাগত এন্টারপ্রেনারদের হাতে। তো চিকিৎসায় তো এন্টারপ্রেনারশিপ যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল, যুগে যুগে জনপদগুলিকে ধরে রাখতো চিকিৎসকরা। সেই চিকিৎসকরা প্রতিটা ছোট ছোট জনপদে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার ছিলেন, ব্যক্তি উদ্যোগের চিকিৎসকরা। মানুষের থেকে 5 টাকা নিতেন, 2 টাকা নিতেন, মানুষের বাড়ি যেতেন, মানুষের বাড়িতে গিয়ে চিকিৎসা দিতেন, মানুষের বাড়ির তারা আত্মীয় হতেন। এটাই হচ্ছে ঐতিহ্যই পেশার। এবং তাতে মানুষের বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, অন্যান্য কাজে চিকিৎসকরা আহত হতেন, শ্রদ্ধার জায়গা থেকে চিকিৎসকরা সেখানে গিয়ে দাঁড়াতেন। এই গোটা যে সিকোয়েন্সটা ছিল গত 20 বছরে, গত 10 বছরে ক্রমাগত কর্পোরেটাইজেশনের প্রভাবে আমরা চাই বা না চাই অদ্ভুত একটা তৃতীয় শক্তির আবির্ভাব ঘটেছে রোগী এবং চিকিৎসকের মাঝখানে। সেই তৃতীয় শক্তিটা হচ্ছে এটাকে একটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, অর্থাৎ চিকিৎসার যে দেওয়ার জায়গাটা, সেই চিকিৎসা আমার সঙ্গে রোগীর যে সোজাসুজি সম্পর্ক, সেই সোজাসুজি সম্পর্কের মাঝখানে একটা অদ্ভুত দেয়ালের মতো অস্তিত্ব এসে পড়েছে। সেটা হচ্ছে মাঝখানের যে কর্পোরেট, বড় জায়গায় কর্পোরেট না হলেও সব জায়গায় কর্পোরেটের আবির্ভাব ঘটছে, একটা তৃতীয় শক্তির আবির্ভাব। এবং সেই তৃতীয় শক্তি কি নিয়ে আসছে? সেই তৃতীয় শক্তি শুধুমাত্র মুনাফা গুনছে, অঙ্ক গুনছে। আমি মুনাফা শব্দটাকে ব্যবহার করছি এই জন্য, প্রফিটের জন্য, প্রফিট শব্দটার জন্য। প্রফিট আর সারপ্লাস আর গ্রোথ কিন্তু সমার্থক নয়। অর্থাৎ কিনা যে কোনো প্রতিষ্ঠান যখন তৈরি হয় তার একটা সারপ্লাস জেনারেট করতে হয় প্রতিষ্ঠানের বৃদ্ধির জন্য, তাকে একটা, এবং সেটা এন্টারপ্রেনারশিপ থেকেও হতে পারে। কিন্তু এখন যেটা ঘটছে, যেটা দেখছেন, কলকাতা শহরের 4টে হসপিটাল হঠাৎ করেই একজন ইনভেস্টর, সেই ইনভেস্টর এদেশের নয়, তারা এসে কিনে নিলেন বাইপাসের ধারের এবং ভেতরের 4টে হসপিটাল। এবং এটা সারা ভারতে ঘটছে। সবকটা হাসপাতালের যে মালিকানা, সেই মালিকানা চেঞ্জ হচ্ছে। আগে তাও ছিল দেশি যারা ইনভেস্টর, তার বদলে এখন বিদেশি ইনভেস্টররা, তারা সিঙ্গাপুর বেসডই হোক অথবা আমেরিকা বেসডই হোক, তারা এসে কিনে নিচ্ছেন। এবার তারা কিসে গুনছেন? তারা কিছু চিকিৎসককে মাইনে দিচ্ছেন, তারা কিছু নার্সকে মাইনে দিচ্ছেন, তারা একদল ক্যাডার তৈরি করছেন। তাদের কাজ হচ্ছে আঙ্কিক নিয়মে কিভাবে মুনাফা তৈরি করে, এবং তারা চিকিৎসকদের পিঠে বন্দুক রেখে তারা ওই মুনাফাটা বৃদ্ধির জন্য চিকিৎসকদের সৈনিক হিসেবে ব্যবহার করছেন। এবং তারা হচ্ছেন চোখে না দেখা জেনারেল যারা পেছনে আছেন এই ইন্ডাস্ট্রি। কোন ইন্ডাস্ট্রি? একটা অদ্ভুত রকমের ডিকেডেন্ট, অবক্ষয়ী ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির একমাত্র লক্ষ্য হচ্ছে যে মানুষের কষ্টে থাকা মানুষের দেহ বিক্রি করে কিভাবে আরো বেশি দ্রুত গতিতে, আবারও বলছি দ্রুত গতিতে পয়সা রোজগার করা যায়। একমাত্র চিকিৎসাই হচ্ছে সেই অঙ্গন, চিকিৎসা ক্ষেত্রগুলো এবং সেটাই প্রাইভেট কর্পোরেট মেডিকেল সিস্টেম হচ্ছে সেই অঙ্গন, যে অঙ্গনে মানুষ এসে থই করতে পারে না, থই খুঁজে পায় না যে কি করে কি ঘটছে। অর্থাৎ কিনা মানুষ, দেখুন, চিকিৎসক হিসেবে আমাদের কাছে যখন আসে তারা দুহাত তুলে আসে, মানে মানুষ এসে বলে আমার শরীরটা ভালো না, আপনি আমার এই শরীরটাকে, এই যে যন্ত্রটা বিকল হয়েছে, সেই বিকল যন্ত্রটাকে সারিয়ে তুলুন। এবং তারা অ্যাবজেক্ট বিশ্বাস নিয়ে আসে, অ্যাবজেক্ট ভরসা নিয়ে আসে। আমরা আবারও বলছি, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারশিপের যতদিন অস্তিত্ব ছিল, অর্থাৎ কিনা আমি চিকিৎসক এবং আমার সঙ্গে রোগীর সোজাসুজি কথোপকথনের অঙ্গনটা যখন ছিল, সে সময় যেটা ছিল, আমি তার কাছে দায়বদ্ধ ছিলাম, আমি তার কাছে আনসারেবল এবং সবটুকু, এবং সে তার দুঃখ কষ্ট, তার মনের কথা সবটুকু এসে আমাকে বলতো। কিন্তু আজকে পরিস্থিতি কি? আমি নই, কতগুলো অন্য ভাষায় কথা বলা মানুষজন আমাদের সামনে এসে ওই চিকিৎসাটাকে একটা অদ্ভুত ক্যাপসুলের মধ্যে করে মানুষের সামনে নিয়ে আসছে। সমস্যাটা হচ্ছে যে সরকার এবং দেশের পরিচালকরা ক্রমাগত রাজা হরিশ্চন্দ্র হচ্ছেন এবং তারা এই ব্যবস্থাটাকে ওই শ্মশানগামী করে তাদের হাতে, এই যে কর্পোরেট, তাদের হাতে তুলে দিচ্ছেন। দেশের যে হেলথ পলিসি,
সেই পলিসিগুলো নির্ধারণ করছে ওই গুড়গাঁওতে বসে, ব্যাঙ্গালোরে বসে, হায়দ্রাবাদে বসে যারা হঠাৎ করে স্ফীত হচ্ছেন এবং যারা অঙ্কের নিয়মে চিকিৎসাটার গ্রোথ এবং প্রফিট যাতে বাড়ে সেইটাকে যারা ঠিক করেন, তারা একটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর ইতিবৃত্তের সামনে আমরা পড়তে যাচ্ছি। এবং তার ঢেউ ব্যাঙ্গালোর থেকে শুরু করে আজকে কলকাতা শহর থেকে এটা ইনফেকশাস, ভয়ঙ্কর, প্রতিটা জনপদে, আপনার বহরমপুর শহর, আমার শিউরি শহর, কালকে বাঁকুড়া, সব জায়গায় এসে পড়ছে। কারণ যেভাবেই হোক সরকার, যেভাবেই হোক প্রেরণা হারিয়েছে নাকি সজ্ঞানে বলেই আমার ধারণা যে এই জায়গায় আমি আর মানে ইনভলভ হব না, এখানে ইনভেস্টরদের হাতে ছেড়ে দেওয়া যাক, এবং সেই ইনভেস্টররা কোন ল্যাঙ্গুয়েজে তারা প্রফিট মেক করতে পারে সেটা আমাদের সবার জানা। সংকটে পড়ছে কে? সব থেকে বেশি সংকটে পড়ছি আমরা, চিকিৎসকরা। এই জিনিসটা আমাদের সামনে খুব খোলসা হওয়া দরকার। এবং এই সংকটের সামনে দাঁড়িয়ে আমাদের যেটা সমস্যা হচ্ছে, পেশাগত সমস্যা, এখানে পেশার বন্ধু আছেন এবং মানুষজন যারা অন্যান্য অঙ্গনে ভাবনা চিন্তা করেন তাদেরও, আমরা কখনো কখনো খেই হারিয়ে ফেলে কর্পোরেটের যে ডিজাইন, অর্থাৎ কর্পোরেট যেভাবে আমাদের চালাতে চাইছে সেই চালানোর কাছে আমরা সারেন্ডার করে যাচ্ছি। কখনো কখনো আমরা মনে করছি যে কর্পোরেটের শ্রীবৃদ্ধি ঘটলে আমারও বোধহয় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং সেই শ্রীবৃদ্ধিটা হচ্ছে আঙ্কিক নিয়মের শ্রীবৃদ্ধি, অর্থাৎ কিনা এটাই এক্সপেক্টেড। সমাজে যখন সামগ্রিকভাবে একটা বেনজলের প্রবাহ এরকম ভাবে ক্রমাগত বাড়তে শুরু করে, তখন তো দাঁড়িয়ে আমরা চিকিৎসকরা তো এই সমাজের বাইরে নই। আপনি আশা করেন কি করে যে সমস্ত পেশার মধ্যে দাঁড়িয়ে সেই বেনজলের আধিপত্য চলবে আর চিকিৎসা পেশায় সেটুকু থাকবে না? আমার দায়িত্ব নিয়ে বলছি, এখনো দাঁড়িয়ে আমার নিজস্ব একটা অঙ্ক আছে। সে অঙ্ক হচ্ছে যে 30% আমাদের পেশার মধ্যে মানুষ এমন দেবতুল্য মানুষ যে মানুষগুলোকে কেউ কখনো প্রলোভিত করতে পারে না। 20% মানুষ আছেন যারা এই প্রলোভনের শিকার হয়ে পড়ছেন। এবার মাঝখানে যে 50% আছেন, তাদের সমস্যা হচ্ছে তারা ভয়ঙ্কর দোলাচলে থাকেন এবং তারা ভাবতে শুরু করেন যা কিছু উজ্জ্বল, এবং কর্পোরেট সব থেকে বেশি উজ্জ্বল এই মুহূর্তে চোখের সামনে। তারা ওই বাইপাসের ধারে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেয় প্রতি মুহূর্তে নানান স্লোগান, তুমি ঘুমাও আমি জাগি। এবং সেই রাতের অন্ধকারে যখন আমি তোমার দেহটাকে লুণ্ঠন করি, রক্তটাকে লুণ্ঠন করি, তখন তার কোনো অঙ্ক থাকে না। এটা তো ঘটছে আমাদের মধ্যে। আবারও বলছি, এই যে 50% দোলাচলে থাকা মানুষ, তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই 30 আর 50 যদি যোগ করি, 30 দেবতুল্য মানুষ যারা এখনো মনে করে যে ডায়াগনস্টিক সেন্টারের এবং হাসপাতালের কমিশন খাওয়াটা পাপ, অপরাধ, যারা এখনো মনে করেন, তাদেরকে আজকে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে চিৎকার করার সময় এসছে। তাদেরকে দাঁড়িয়ে বলতে হবে তোরা চুরি করছিস। ওই 20% মানুষ যারা এখন বিকিয়ে দিয়েছেন নিজেকে, তোরা চুরি করছিস, কিন্তু আজকে দাঁড়িয়ে বলে দিতে হবে এ পেশার ভাষা এটা নয়, আমি এর জন্য চিকিৎসক হইনি। আজকে দাঁড়িয়ে অনির্বাণ দত্তকে স্মরণ করার সময় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং সেটা যদি না করি, তাহলে দাঁড়িয়ে এই ধরনের পার্টিকুলারলি একটা মেডিকেল কলেজের অঙ্গনে বসে আগামীর চিকিৎসক, আগামীর পেশার স্বপ্ন যখন আমি দেখব, তখন আমাদের দাঁড়িয়ে এই পেশাগত যে অন্ধকারের দিকগুলো, সেই জায়গাগুলো খুব পরিষ্কার হতে হবে। সমস্যা আরো অনেক জায়গা। আজকে দাঁড়িয়ে মেডিকেল পঠন পাঠনের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, ভয়ঙ্কর রকমের একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ছোট ছোট ভাই বোনেরা নেই এখানে, তাহলে তাদের বলতে পারলে বলতাম, আমার মেয়ের চিকিৎসক হয়েছে, সে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি মুহূর্ত কম্পিউটারের পেছনে কতগুলো এমডি এন্ট্রান্স দেবে, এবং এমডি এন্ট্রান্সের জন্য কতগুলো ওই কিনতে পাওয়া যায়, কতগুলো সলিউশন কিনতে পাওয়া যায়, সবটুকু এমডি এন্ট্রান্স কেন করছে সে? এই যে নিট নামক যে তামাশা তৈরি করেছে দেশের ব্যবস্থা, সেই নিটের পেছনে ছুটতে গিয়ে এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমরা একটা অদ্ভুত রকমের দৌড়ের ঘোড়া বলে তৈরি করছি। এটা এখানে আলোচনা করেই শুধু হবে না, কারণ এটা দেশের সর্বোচ্চ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তৈরি করেছে। অর্থাৎ কিনা ওই 3 ঘন্টার একটা লীলা খেলার মধ্যে দিয়ে টিক মেরে দিয়ে ছেলেটা বড় ডাক্তার হবে না ছেলেটা ছোট ডাক্তার থাকবে, তাই দিয়ে নির্ধারিত হয়ে যায়। একবার যদি 3 ঘন্টা এসে ফেল করলো, তাহলে সে একটা বছরের জন্য বসে রইল। 3 ঘন্টার একটা টিক মারা খেলার মধ্যে দিয়ে কোন চিকিৎসকের ব্যুৎপত্তি নির্ধারণ করা যায়,
এই দুর্বুদ্ধি যাদের, তারা আর যাই হোক দেশের মানুষের প্রতি দায়বদ্ধ নন, এবং এতে জড়িত দেশের বিচার ব্যবস্থা, দেশের যারা পরিচালক তারা, তার সঙ্গে জড়িত হচ্ছেন দেশের যারা সামগ্রিকভাবে রাজনৈতিক ভাগ্য নিয়ন্তা তারা। অর্থাৎ কিনা সামগ্রিকভাবে চিকিৎসা পেশার যে একটা অদ্ভুত রকমের মানবিক রূপ, ওই যে প্রদীপবাবু প্রথমে যে আবেগ আর বুদ্ধির বৃত্তের কথা বলছিলেন, এবং দুটোর, এবং আমার এই শব্দটা আমি প্রতিদিন এই শব্দ দুটো নিয়ে ভাবার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে এই দুটো জিনিস যদি আমাদের সম্পত্তি না থাকে তাহলে আমরা কেউ ভালো চিকিৎসক হয়ে উঠতে পারবো না। চিকিৎসকের সব থেকে বেশি আবেগ লাগে, চিকিৎসকের সব থেকে বেশি বুদ্ধি লাগে, বুদ্ধির দীপ্তি লাগে। বুদ্ধির দীপ্তি দিয়ে আবেগের ঢেউ মেখলা সমুদ্রে যখন আমরা নৌকা চালাই, তখন আমাদের সেই বুদ্ধির উপর ভরসা করেই কিন্তু যেতে হয়, কিন্তু আবেগ আমাদের সঙ্গে থাকে, আবেগ আমাদের সবারই হয়। যখন আবেগ হারিয়ে যায় তখনই আমি যান্ত্রিক হয়ে যাই। এবং আজকে সমস্যা হচ্ছে, আজকে সামগ্রিক যে আমার পেশার বৃত্ত, সেই বৃত্তটাকে তৈরি করা হচ্ছে আমি যাতে আবেগবিহীন শুধুমাত্র রোজগেরে একটা পেশার কতগুলো লুণ্ঠনকারী সৈনিক হয়ে দাঁড়ায়। ওই যে আমি 20% গল্প বলছিলাম আপনাদের, ওই যে অদ্ভুত রকমের অঙ্কের নিয়মে বড়লোক কবে হতে পারি, এই কথা বলতে বলতে অদ্ভুত লাগে এখন। প্রতিটা বাচ্চা দেখবেন, আমি খুব মনের কথা বলছি, যে এবারে যে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে সেই ছেলেটি, আমি যা বলেছি একদম আপনাদের সামনে বলছি, সেই ছেলেটি ডাক্তার হচ্ছে। তো ওই ছেলেটির বাবা নিজে শিক্ষক, এবং হচ্ছে যে তাকে যে পড়াতো টিউটর, তিনি আমার বন্ধু। তো তিনি আমাকে খুব গর্ব করে ফোন করলেন, অভিজিৎ দা শুনেছেন অমুক ছেলেটি, বর্ধমান শহরে বাড়ি, তো অমুক ছেলেটি আমার ছাত্র, সে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে, ও জানেন তো ডাক্তার হবে। তো এটা শুনলে 15 বছর আগে, 20 বছর আগে গর্বে বুক ভরে যেত। মনে হতো যেন এরাই বোধহয় আজকে আমাদের মানে আগামীর সৈনিক। এখন আর ভরে না। এটা তার মানে আমি কিন্তু হতাশ নই, আবারও বলছি, এটা আমার হতাশার অভিব্যক্তি নয়। এটা হচ্ছে কিছুটা দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই আসে কই মুখে। যেভাবেই হোক একটা প্রতীতি এসেছে এই ৬৭ এবং ৩৫ বছর প্রায় পেশার সঙ্গে থাকার পর, যে যত বুদ্ধিদীপ্ত ছেলেপুলেরা চিকিৎসায় আসে, তারা সবাই তাদের বুদ্ধিটাকে আবেগের দিয়ে সমৃদ্ধ করে পরিচালিত করছে না। ব্যর্থতাটা কার? ব্যর্থতা আমার। অর্থাৎ ওই বুদ্ধি আর আবেগের সামঞ্জস্য রাখার মতন পরিমণ্ডল আমরা তৈরি করতে পারছি না। আমার মানে আমরা যারা সিনিয়র এই পেশাতে আছি, ব্যর্থতা আমাদের, যে আমরা আমাদের পেশার ঔজ্জ্বল্যটাকে মানুষের সামনে তুলে ধরতে পারছি না, আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি না। যারা সাধারণ মানুষ আছেন, এখানেও আছেন, এবং সাধারণ মানুষ আরো যারা বৃহত্তর অঙ্গনে আছেন, আপনাদেরও বুঝতে হবে এবং সবাইকে এটা ভাবতে হবে কেন এই ঘটনাটা ঘটছে। কেন আমরা একটা অদ্ভুত রকমের যান্ত্রিকতায় আবদ্ধ হয়ে অমুকের নিটে এত নম্বর পেয়েছে, এত র্যাঙ্ক করেছে, আমরা হাহা করে আনন্দে ফেটে পড়ছি। আমার আনন্দ হয় না, এখন আর একদম আনন্দ হয় না। এবং আমি বলছি, আমার জীবনে দেখা সব থেকে ভালো প্রতিষ্ঠানে পড়ে আসা ছাত্ররা সব থেকে ভালো, সব থেকে সমাজ মনস্ক, সব থেকে বেশি মানুষের পাশে থাকা চিকিৎসক হয়ে ওঠেনি। আজকেই দেবশঙ্কর আমাকে জিজ্ঞেস করছিল আসার সময় যে, আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে র্যাঙ্ক ওয়াইজ আমরা মেডিকেল কলেজগুলো তৈরি করি, সেটা কি পরবর্তীকালের জীবনে সেটা কি প্রতিফলিত হয়? অর্থাৎ কিনা পেশাগত কন্ট্রিবিউশনের জীবনে সেটাগত প্রতিফলিত হয়? আমি ওকে পরিষ্কার বললাম, না, আমার জীবনের অভিজ্ঞতা বলে না, সেটা হয় না। কে মানুষের পাশে থাকা ডাক্তার হবে, সেটা তার ইন্ট্রিনসিক প্রবৃত্তি, সেটা তার পরিমণ্ডলগত প্রভাব, সেটা তার সামগ্রিক জীবনবোধ, সেটা তার আদর্শবোধ। সমস্যাটা হচ্ছে এই পরিমণ্ডল, আদর্শবোধ, সমাজবোধ, এগুলো সমাজ দেয়, পরিমণ্ডল দেয়, চারিদিক দেয়। চারিদিকে যখন একটা অদ্ভুত রকমের ঢক্কা নিনাদ চলছে পে প্যাকেটের, দেখবেন খবরের কাগজগুলোতেও একটা অদ্ভুত রকমের সব খবরগুলো নিয়ে আসছে
যেটা দেখছি যে অমুক ইঞ্জিনিয়ারিং কলেজের আইআইটির ছাত্র পাশ করেই প্লেসমেন্টে এত কোটি টাকার প্যাকেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার ছাত্র, আমার মেডিকেল ভাইয়েরা, আমার আগামী প্রজন্মের চিকিৎসকরা তারা ভাবতে শুরু করছেন, আরে ও তো আমার সঙ্গে সঙ্গেই একসঙ্গে জীবন শুরু করেছিল। সমাজই বলে দিচ্ছে, সামগ্রিকভাবে চারিদিকের সমাজ বলে দিচ্ছে যে তোমার সাফল্য অর্থের মূল্যে নির্ধারিত হয়। এরকম অনর্থ সমাজে আর কিছু হতে পারে না। চিকিৎসকের প্রাপ্তি যোগ যদি সে কত রোজগার করে, কত বেশি রোজগার করে, কত বড় গাড়ি চড়ে, কত বিদেশি টেসলা চড়ে না ফেরারি চড়ে তাই দিয়ে ঠিক হয়, কত বড় বাড়ি বানিয়েছে তাই দিয়ে ঠিক হয়, এটা চিকিৎসকের সাফল্যের মাপকাঠি হতে পারে না। আমার সমাজ, এই মুহূর্তের সমাজ চিকিৎসকদের সেইভাবে, আগামী প্রজন্মের চিকিৎসকদের সেভাবে ভাবাচ্ছে। তার মানে কি চিকিৎসকরা কি কষ্টে থাকে? থাকে না তো। আমি তো কোনোদিন কষ্টে থাকিনি। যেদিন আমি ডাক্তার হয়েছি সেদিনটি ঠিক হয়ে গেছিল সমাজের বাকি 5টা মানুষের থেকে আমার একটু বেশি পয়সা হবে, সমাজের বাকি 5টা মানুষের থেকে আমার সন্তান একটু বেটার প্লেস থাকবে, এবং এজন্যই তা থাকা সত্ত্বেও, আমি তো এত সত্ত্বেও আমাকে সমাজ তো আমাকে যখন অনেকে এসে প্রশ্ন করে যে আমরা কেন রোজগার করবো না, তোমরা এই বড় বড় কথা বলছো, আমাকে তো অনেক সময় শুনতে হয় যখন আমি এইসব টেরাবেকা কথাগুলো বলি। আমি টেরাবেকা কথাগুলো মন থেকেই বলি, কারণ সত্যি সত্যি তো আমরা যথেষ্ট রোজগার করি এবং আমাদের রোজগার, আমাদের ঘর উপচে পড়ে। আমি খুব কম চিকিৎসক দেখেছি যারা কষ্টে আছেন, নেই এরকম তা নয়। একটা আমাদের পেয়ে বসে, একটা প্রেরণা আমাদের পেয়ে বসে যে আমার রোজগারটা ভালো হচ্ছে না, এটা কে করাচ্ছে? আবারও বলছি, চিকিৎসককে গাল দেবেন না, চিকিৎসককে একা গাল দেবেন না। সামগ্রিক ভাবে দেখুন চারিদিকে যেভাবে টাকার আধিপত্য চলছে এবং সবকিছু টাকা দিয়ে কেনা যায়, মৃত্যু কেনা যায় টাকা দিয়ে, শোক কেনা যায় টাকা দিয়ে, জীবনের প্রতিটা জিনিস কেনা যায় টাকা দিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা চিকিৎসককে যদি শুধু দোষ দিতে শুরু করি, আমি বলছি না এটা মহান কাজ, কিন্তু আমরা কখনো চিকিৎসককে সামগ্রিকভাবে এই প্রবহমান সমাজের বাইরের অস্তিত্ব বলে ভাবতে পারি না। যার ফলে দাঁড়িয়ে এই যে টাকাময় অস্তিত্ব, এই টাকাময় অস্তিত্বের বাইরে এই পেশাকে রাখার জন্য আমরা যারা পেশার মধ্যে আছি আমাদেরকে ভুলে যেতে হবে। তার জন্য আমাদের গাল খেতে হয়, খেতে হবে, এবং গাল খেতে হয়, হিপোক্রিট শুনতে হয়, এবং নিজে কত টাকা করেছে তা সত্ত্বেও বলছে অন্যের টাকাতে লোভ, আরো টাকা করতে পারতো, এসব সব শুনতে হবে। এটা শোনার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা যারা একটু ভেবেছি যে টেরা কথাগুলো টেরা বলেই বলবো বলে, আমাদের কিন্তু এটাও ভাবতে হবে যে বেশিরভাগ কম কথা বলা, একটু নিরুপদ্রব মানুষ, বেশিরভাগ মানুষই, ওই যে বললাম 30% যাদেরকে কেউ প্রভাবিত করতে পারে না, যারা ঠিকই করেছে আমরা সাধনা করব পেশাটাকে নিয়ে, আমি এরকম বহু মানুষের কথা জানি। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে বলতে একজন চিকিৎসকের কথা মনে এলো, কিছুদিন আগেই চলে গেলেন তিনি, রামকৃষ্ণ দত্ত রায় বলে একজন ফিজিশিয়ান ছিলেন। ইমাজিন করতে পারবেন না যে এই সমাজে, আমি ব্যক্তিগতভাবে মার্কসিস্ট, আমি মনে করি একমাত্র মার্কসিস্টরাই, এখনো মনে করি মার্কসিস্টরাই সব থেকে শুদ্ধ হয়, কিন্তু সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু জীবন যত এগিয়েছে তত দেখেছি যে আমাদের রাজনৈতিক ভাবনাগুলো যেমন আমাদের জীবন দর্শন তৈরি করে, ঠিক ওই একমাত্র এই রাজনৈতিক ভাবনা দিয়েই এই মানুষটা শুদ্ধ হতে পারে এই ধারণাটা বোধহয় ঠিক নয়। যার ফলে দাঁড়িয়ে যখন রামকৃষ্ণ দত্ত রায়কে দেখি, যখন আবারও বলছি কতগুলো মানুষের কথা আজকে মনে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সমর ঘোষ বলে একজন চিফ সেক্রেটারি ছিলেন পশ্চিমবঙ্গে। বিশ্বাস করুন ভদ্রলোককে আমি চোখের সামনে থেকে দেখি আর মনে হয় যে দেবতা তো স্বর্গে জন্মায় না, দেবতারা তো এখানেই থাকেন। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলো তো আমাদের সামনে আছে এবং এই মানুষগুলো তো আমাদের প্রেরণা দিতে পারে, যাদের কোনো ওই সো কল্ড ইজম নেই, যারা প্রতিদিন নিজের সঙ্গে কথা বলেন এবং বলেন যে আমি জীবনটাকে এই সুরে বেঁধেছি, এই সুরেই গান গাইবো। এবং আবারও আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমার পেশার মধ্যে, চিকিৎসা পেশার মধ্যে এরকম বহু মানুষ আছে। আজকে সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে আগামীর যে প্রজন্ম, সেই প্রজন্মের সামনে এবং এই মানুষগুলোকে প্রেরণা দেয়া, তাদেরকে সামনে তুলে ধরা। সব চিকিৎসক টাকার পেছনে ছুটছে, এই ভাবনার থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা, কারণ এটা খুব ইজি কনক্লুশন, এবং এই কনক্লুশন কিন্তু এখন সমাজে পেয়ে বসছে। কারণ এই যে সামগ্রিকভাবে কর্পোরেটের আধিপত্য আমাদের চোখে পড়ছে, যারা রাজপথ দাবাচ্ছে, তার পাশাপাশি এই মানুষগুলো যে এখনো অবদান রেখে যাচ্ছে, এবং এরা কিন্তু সব থেকে বড় প্রবাহ। আবারও বলছি, এই যে 50% বললাম যারা নিরুপদ্রব পেশা নিয়ে থাকতে চায় তাদেরকে প্রভাবিত করার জন্য,
এই যে 30% যারা সাধনা করেন চিকিৎসা পেশাটাকে নিয়ে, তাদেরকে ক্রমাগত বলশালী করা, প্রেরণা দেয়া সমাজের বাকি অঙ্গনে যারা থাকেন তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি এখানে চিকিৎসা পেশার বাইরে বহু মানুষ আছেন, তাদের কাছে আমাদের পেশার এই যে কথাগুলো বললাম এগুলো খুব মুক্ত মনে দাঁড়িয়ে, আজকে ভাবনার দিন বলে আজকে যখন দাঁড়িয়ে ওই যুবক চিকিৎসকের হঠাৎ চলে যাওয়া এবং সত্যি ব্যথা দিয়ে চলে যাওয়া, এবং আসলে মানুষ যখন হঠাৎ করে জীবনে ক্লান্ত হয়ে পড়ে না, তখন এসে ওই আধারগুলো ভিড় করে, আর সেই আধারের মুহূর্তে মানুষ যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলো সবসময় আমরা অভিমানী হই। প্রদীপবাবু যে অভিমানের কথাটা বলছিলেন সেটা সামগ্রিকভাবে বহরমপুরের সমাজের অভিমান, এবং তারই অভিব্যক্তি তার ওই কথাগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। আজকে দাঁড়িয়ে সেই অভিমানের গর্ভ থেকেই আমরা আজকে দাঁড়িয়ে ভাববো, এবং আজকে যে চিকিৎসক দিবস, চিকিৎসকদের সামাজিক ভূমিকার কথা যখন ভাববো, তখন কিন্তু আবারও আমি যে কথাটা স্মরণ করাতে চাই যে পেশার উপর যে সামগ্রিক আক্রমণ, শব্দটা ভালো আক্রমণ নয়, শব্দ নয়, কারণ বড় বেশি অতি ব্যবহারে জীর্ণ এবং দীর্ণ হয়ে পড়েছে। পেশাটাকে একটা অদ্ভুত রকমের বিক্রি বাট্টার পেশাতে নামানোর জন্য যে যজ্ঞ চারিদিকে চলছে, তার বিপ্রতীপে যে অসীম প্রভাবশালী প্রবাহ জারি আছে, সেদিকে দয়া করে সবাইকে নজর দিন। আমার পেশার মধ্যে যারা আছে তাদেরকে আরো বেশি বলবো যে এই মানুষগুলোকে আরো সামনে নিয়ে আসতে হবে। যে এই যে মানুষগুলোর কথা বললাম, আবার ওই যে রামকৃষ্ণ দত্ত রায়ের কথা বলছিলাম, দুঃখের কোথায় জানেন, এই যে দেবতুল্য মানুষ গত বছর চলে গেলেন, এই রামকৃষ্ণ দত্ত রায়কেও 2 বছর আগে একদিন সারা রাত হাসপাতালে কাটাতে হয়েছিল। এগুলো দুঃখের অনুভূতি। কি না, রামকৃষ্ণ দত্ত রায়কে ঘিরে আছে মানুষটা একটা অদ্ভুত রকমের স্থাণু হয়ে বসে আছেন, এবং আমি সেই রাত্রির ছবি দেখেছি, স্থাণু হয়ে বসে আছেন এবং চারিদিক দিকে রামকৃষ্ণ দত্ত রায়ের চারপাশে সবাই দাঁড়িয়ে চিৎকার করছে, মেরে ফেললি আমার রুগীটাকে, মেরে ফেললি। এই যে অদ্ভুত রকমের একটা চিকিৎসকদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি সামগ্রিকভাবে সমাজের মধ্যে ইনফিউজ করা হচ্ছে, প্ল্যানফুলি ইনফিউজ করা হচ্ছে, যে চিকিৎসক মানেই হচ্ছে যেন টাকা বানানোর সওদাগর, এবং চিকিৎসক মানেই হৃদয়বিহীন, আবেগবিহীন, তার পেশার কোনো দায়বদ্ধতা নেই। দয়া করে একটু মুক্ত মনে ভাবুন, এটা মূল প্রবাহ নয়। আমি বলছি না ঘটনাগুলো ঘটছে না, ঘটছে, সেগুলোকে চিহ্নিত করা হোক, কিন্তু এটাই মূল প্রবাহ নয়, এত সরল নয়, এবং এটাকে ইনফিউজ করা হচ্ছে। দেখবেন প্রতিটা জনপদে এত অদ্ভুত রকমের মাতব্বরি শুরু করার প্রাথমিক নেট প্র্যাকটিসের আখড়া হচ্ছে হাসপাতাল আর শ্মশান। আমরা সবাই জানি প্রথমে যিনি মাতব্বর হিসেবে নিজেকে এস্টাবলিশ করবেন এবং দুষ্কৃতী হিসাবে নিজেকে পরবর্তীকালে সমাজে প্রতিষ্ঠা পাবেন, তিনি শুরু করেন কিছু রুগীকে ডাক্তারের চেম্বারে নিয়ে এসে কিছু পাইয়ে দিয়ে, বুঝলেন তো আমার এলাকার লোক এটাকে পাইয়ে দেবেন, তিনি বাইরে বেরিয়ে বলবেন, বুঝলি তো ডাক্তার আমার খুব পকেটের, ডাক্তারকে তোকে পাইয়ে দিলাম। তারপরে তিনি এসে সরকারি হাসপাতালে এসে ইমার্জেন্সিতে উপদ্রব করবেন, চিকিৎসক একা বসে থাকেন তখন, এবং তারপরে এসে তার রুগীটাকে ভর্তি করতে হবে কারণে অকারণে, হামলাবাজি হুমকিবাজি করবেন। এরপরে তিনি ফিরে যাবেন শ্মশানে, এবং চিকিৎসা এবং এই হাসপাতাল এবং শ্মশান দুটো প্রায় যেন তার কাছে সমার্থক, এবং ওইগুলো আবারও বলছে নেট প্র্যাকটিসের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই দুষ্কৃতিগুলো। অর্থাৎ কিনা হাসপাতাল, ডাক্তারের চেম্বার, হাসপাতাল, সেখানে নেট প্র্যাকটিস, তারপরে শ্মশান, এবং তারপরে দাঁড়িয়ে ওই আইনসভায় আমি গিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো, যেভাবেই হোক আমি সমাজে নিজেকে এস্টাবলিশ করব। এই যে একটা অদ্ভুত রকমের সামগ্রিক বৃত্ত, এবং সেটাও আমরা চিকিৎসা ব্যবস্থার বাইরে থেকে ভাবতে পারি না। আমি যদি আপনার চিকিৎসা করার সময় আমাকে প্রতিনিয়ত ভাবতে হয় যে আমার পিঠের কাছে একজন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, আমি যদি কোনো ভুল করি তাহলে পরে এক্ষুনি আমার গর্দান চলে যাবে, অথবা আমাকে গালাগালি খেতে হবে, আমি পারবো আপনার চিকিৎসা করতে? পারবো না। চিকিৎসা ইজ নট ম্যাথমেটিক্স, চিকিৎসা গাণিতিক নিয়মে হয় না, সবার কাছে খুব পরিষ্কার হওয়া দরকার। এই বহরমপুর শহরে অনেক চিকিৎসক আছেন যারা ওই কলকাতা শহরের প্রতিষ্ঠিত অনেক চিকিৎসকের থেকে সহৃদয়তার থেকে বেশি, আমি কাউকে ছোট করছি না, ক্যাপাবিলিটির দিক দিয়ে বলছি, কম্পারেটিভ বলছি। কিন্তু মানুষের কি ধারণা, এখানটা আমি এটা শুনে যেহেতু আমি কলকাতা থাকি, শুনে জানেন তো আমাদের এই সিউড়ি বা বাঁকুড়া বা বহরমপুরের আমাদের ডাক্তারগুলা ভালো করে দেখে না।
কলকাতাতে গেলেই যেন, অথবা তারপরে আবার তাদের দাক্ষিণাত্যের শখ হয়। এখন তো দাক্ষিণাত্য না গেলে চিকিৎসার সমৃদ্ধি লাভ হয় না, সব সুখ দাক্ষিণাত্যে। আওরঙ্গজেব দেহ রেখেছিলেন দাক্ষিণাত্য অভিযানের পর, বিজয়নগর সাম্রাজ্য আক্রমণের পর, আর বাঙালি প্রতিদিন দেহ রাখে বিজয়নগর সাম্রাজ্যের পরে। আবার বলছি এটা 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 মনে করবেন না যে আমি বলছি যে সবকিছু ঠিক ঠিক আমরা চলছি, কিন্তু ওই যে দক্ষিণে গিয়ে সবটুকু পেতে হবে, এই যে অদ্ভুত একটা মাদকতার মধ্যে দিয়ে আমরা প্রতিদিন চলেছি, এই সবটুকুই হচ্ছে আমাদের আত্মগ্লানির প্রকাশ, আত্মমর্যাদা বোধের প্রতি শ্রদ্ধার প্রকাশ, অশ্রদ্ধার প্রকাশ, এবং একটা অদ্ভুত রকমের মার্কেট আমাদের তৈরি করেছে। এবং এটার মধ্যে সবটুকুই যে মানে কিছুই এর মধ্যে বিজ্ঞান নেই, কারণ আমি এটা খুব দায়িত্ব নিয়েই সারা দেশের চিত্র দিয়ে বলছি। কই আমরা তো কেউ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লিতে গিয়ে চিকিৎসা করাবো সে কথাটা উচ্চারণ করি না। আমরা গিয়ে বলি আমরা অমুক জায়গায় যাব, দাক্ষিণাত্যের কোন একটা জায়গায়। ওই মধুকবি বলে গেছিল, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখতা পহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন। আমরা শেষমেশ আমরা যখন দেহ রাখি, সেই দেহ রাখি কিন্তু ওই দেবদাসের মতন হাতিপোতা গ্রামের উপান্তে এসে, এই ডোমকল, হরিহরপাড়া, বহরমপুরের উপান্তে এসে, এবং তখন কিন্তু হরিহরপাড়ার চিকিৎসকই কিন্তু আমাকে সেবা করেন, যে সার্ভিস দেন। আমি এটা অভিমানে বলছি না, কিন্তু শুধু অভিমান আছে বটে, আমার অভিমান আছে, আমার আত্মমর্যাদা বোধ আছে। আমি মনে করি না ওই দাক্ষিণাত্যের ওই টাইধারী অথবা সুন্দর কথা বলা চিকিৎসক আমাদের থেকে বেশি কোনো বিশেষ কিছু ক্ষমতা ধরেন, কিন্তু এটা অভিমান আমার 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 সামগ্রিকভাবে আমার রাজ্যের মানুষের প্রতি। কারণ আবারও বলছি দুঃখের সঙ্গে, এই আপনারা যদি দাক্ষিণাত্যের প্রতিষ্ঠানগুলোতে যান, এই প্রতিষ্ঠানগুলো চলছে শুধুমাত্র বাঙালি, বাংলাদেশি আর আসামের মানুষ আছে বলে। যেভাবেই হোক আমরা ভাবতেই ভুলে গেছি যে আমরাও সব থেকে সুন্দর কাণ্ডটা সব থেকে সুন্দর ভাবে করতে পারি। এটা শিক্ষার ক্ষেত্রে হয়েছে, এটা চিকিৎসার ক্ষেত্রে হয়েছে। আরো বড় যে জায়গাটা হয়, বোধহয় সব থেকে বড় গন্ডগোলটা সেই জায়গাটায় ঘটে গেছে, চুরি হয়ে গেছে রাজকোষে। তো অর্থাৎ কিনা সামগ্রিক ভাবনার জায়গাটায় আমাদের একটা অদ্ভুত টান পড়েছে। এ রাজ্যে দেশের কথা ছেড়ে দিলাম, দেশ কি করছে আমি সে কথাটা বলছিলাম, যার ফলে দাঁড়িয়ে তার ঢেউ আমাদের প্রতিটা প্রান্তে, গ্রামের প্রান্তে এসে পড়ছে। আজকে দাঁড়িয়ে চিকিৎসক দিবসে যখন আমরা বিধান রায় কি একটা অদ্ভুত রকমের রাজ্য হাতে পেয়েছিলেন, যে রাজ্যটা সবে স্বাধীন হয়েছে, যে দেশটা স্বাধীন হয়েছে, যে রাজ্যটা একটা অদ্ভুত রকমের অস্তিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখতে শুরু করলেন যে রাজ্যটাকে গড়তে হবে। আমি এখন যখন বড় করে দেখি সত্যি সত্যিই তো মনে হয়, বিশ্বাস করুন SSKM হাসপাতালের যখন ইতিহাস পড়তে যাই তখন ভাবতে গেলে অবাক লাগে মানুষটা কিভাবে খুঁজে খুঁজে জলপাইগুড়ি থেকে ওই অমুককে, দেবুসেনকে, ওখান থেকে আরেকজনকে তুলে তুলে নিয়ে এসে SSKM হাসপাতালের নেকলেসটা তৈরি করেছিলেন, এবং সেই স্ট্রাকচার নিয়েই কিন্তু SSKM হাসপাতালটা পরবর্তীকালে প্রবাহিত হয়েছে। আজকে দাঁড়িয়ে আমি চিকিৎসার জায়গায় দেখছি, বাকি জায়গাগুলো তো সবাই জানি আমরা, এতগুলো নগর তৈরি করা, পরিকল্পনা করা, তো সেটা কেন করতে পেরেছিলেন? মানুষটা অন্যরকম ছিলেন। সে মানুষটা অনেক দূরে দিগন্তে চোখ রাখতে পারতেন, দিগন্তে চোখ রেখে স্বপ্ন দেখতে পারতেন, আবেগ ছিল, বুদ্ধি ছিল। আবারও বলছি, বুদ্ধি আর আবেগের সামঞ্জস্য ছিল, সবটুকু সততা ছিল। চিকিৎসা পেশার ঐতিহ্য হচ্ছে সততা, বুদ্ধি, আবেগ, দিগন্তে চোখ রাখা, স্বপ্ন দেখা। অনির্বাণ সেগুলো তো সমৃদ্ধ ছিল, যেভাবেই হোক আমাদের ছেড়ে চলে গেছে। আজকে বিধান রায়ের জন্মদিনে এবং চলে যাওয়ার দিনে যখন আমরা অনির্বাণকে স্মরণ করব, তখন কিন্তু আজকে দাঁড়িয়ে আমার নিজের দেহের দিকে, অর্থাৎ পেশার দেহের দিকে, সমাজের দেহের দিকে, চিকিৎসা পেশাটাকে দয়া করে আলাদা করে ভাববেন না, আমাদেরকে কাঠপুতলি বলে ভাববেন না। আমরাও ভীষণভাবে প্রভাবিত হই সামগ্রিক পরিমণ্ডলের প্রতি, আমাদের থেকে আরো বেশি প্রভাবিত হয় আমাদের আগামী প্রজন্ম। এবং এর পাশাপাশি যেভাবে দাঁড়িয়ে এই পেশাটার উপর সামগ্রিকভাবে একটা অদ্ভুত আবর্জনার প্রবাহ বইয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা শিক্ষার অঙ্গনে, যেটার থেকে আমি যে কথাটা আপনাদের বললাম, এই যে অদ্ভুত ইনডিসক্রিমিনেট মাশরুমিং অফ প্রাইভেট মেডিকেল কলেজেস, আমি আতঙ্কিত। আবারও বলছি আপনাদের, আমি আতঙ্কিত। কে আনন্দিত তা আমি জানি না, কারণ মেডিকেল কলেজ আর অন্য জিনিস এক হতে পারে না। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অঙ্গনে বসে দাঁড়িয়ে আমরা যখন চিকিৎসা সবাই মিলে বসেছি এই সন্ধ্যায়,
চিকিৎসক দিবসে অনির্বাণকে স্মরণ করতে আমার মনে হয় আমাদের একটু বড় করে ভাবা দরকার, এবং আমরা তখনই সফল হব যখন সামগ্রিকভাবে আবারও ফিরে পাবো সেই জায়গাটা, যখন সাধারণ মানুষ আমাদের কাকু বলবেন, দাদা বলবেন, জেঠু বলবেন, আমরা সাধারণ মানুষের ঘরে ঢুকে যেতে পারবো, কোনো মাঝখানে কোনো কর্পোরেটের দেয়াল থাকবে না। অলিক স্বপ্ন বলে মনে হতে পারে, কিন্তু এই অলিক স্বপ্নটাকে বুকে নিয়েই কিন্তু, অলিক স্বপ্নটাকে সরিয়ে ওটাকে বাস্তবে নিয়ে আসার স্বপ্ন বুকে নিয়েই কিন্তু আমাদের আগামীর দিনগুলোকে গুনতে হবে, এবং সেখানে দাঁড়িয়েই অনির্বাণের মতো প্রাণ চঞ্চল স্বপ্ন দেখা এবং অন্যভাবে জীবনটাকে দেখা যে চিকিৎসকরা, তারা সংখ্যায় আরো বাড়বেন, তারা ক্রমাগত, এবং তারা অবভিয়াসলি, আমি মানে সরকারি মেডিকেল কলেজে পড়লেই তিনি সমাজ মনস্ক হবেন আর প্রাইভেট মেডিকেল কলেজে পড়লেই তিনি খারাপ মানুষ হবেন, বিষয়টা এরকম এত সরলীকৃত নয়। এই ব্যাপারটা আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। এত সরল কিছু নয়, চিকিৎসা যেরকম ম্যাথামেটিক্স নয়, আমি বললাম চিকিৎসায় 5 আর 5 11 হয়, চিকিৎসায় 5 আর 5 কিন্তু 10 হয় না, অথবা 5 + 5 + n = 10 হয়। এই যে n অর্থাৎ কিনা nটা কি দিয়ে ঠিক হয়, অথবা 11টা হলো কি করে, সেইখানেই কিন্তু চিকিৎসকের জীবনবোধ, আদর্শ, ভাবনা, বুদ্ধি, জীবন সবটুকুর প্রভাব পড়ে, এবং সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ অন্যরকম হয়ে ওঠেন, যেমন ছিলেন বিধান রায়। আমরা সেই জন্যই তো তাকে ঘিরেই কিন্তু পেশাটাকে আরো একটু আবর্জনা মুক্ত করার স্বপ্ন দেখি, এবং এই পেশার ঐতিহ্য, এই পেশার যে ঐতিহ্য এবং ঐশ্বর্য দুটোকে স্মরণ করি। ইমাজিন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আজকে এই আলোচনা সভায় আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এই অনির্বাণ দত্ত স্মারক বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে কৃতার্থ বলে মনে করছি। সামগ্রিকভাবে আজকের সন্ধ্যায় বহরমপুরের মানুষ, সাধারণ মানুষ এবং চিকিৎসক যারা সমবেত হচ্ছেন, প্রত্যেককে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। বহরমপুরে বারবার এসে কথা বলতে ইচ্ছা করে, কারণ মনে হয়, আবারও বলছি, যে বহরমপুরেই এই কথাগুলো বলা যায়, সব জায়গায় এই কথাগুলো বলা যায় না, যে কথাটা বহরমপুরে দাঁড়িয়ে বলা যায়। ধন্যবাদ আপনাকে।